একটা লেভেলে তো প্রেসার থাকে যে দর্শক ধরেই রাখে যে রায়হান রাফি সিনেমা হিট হবে। আমার সাথে আছে সাকিব খান, এত বড় একজন মেগা স্টার, তার রূপে নিয়ে আসাটাও তো একটা চ্যালেঞ্জ। এবং তার ছবিও সব ব্লকবাস্টার হয়। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ করবো, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলাচ্ছি না, শুনুন আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে দেখে আসবো। তার আগে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। আমি তোকে ছুটি করে দেব, ছুটি, কসম। ইয়েস, একটা ভিলেনের জনপ্রিয়তা ধরে রাখার জন্য যুগের যুগ প্রয়োজন। সেই মা 30 বছর পর একটা সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। আমি এনার্জি দিছি দেখি মানুষ আজকে মনে রাখে যে মা 10 মাস 10 দিন তার গর্ভের সন্তানকে লালন করেছিল, তারপর জন্ম দিয়েছিল। সেই মা 30 বছর পর একটা সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। ওয়াও ওয়াও, মানে আমি কি বলবো, স্টুডিওর বাইরের আওয়াজে কিন্তু আমার বলাটা শেষ হয়ে যাচ্ছে। সবাই আগে থেকে হাততালিতে ভরিয়ে তুলছে। মান্না তো মানে একটা ফিল আলাদা। একসাথে এত কাজ করছি, এটা খুব শর্ট টাইমে মান্না এটা তো অসাধারণ করতো। মান্না হাসকি টোনে এই টাইপের ড্রামা মান্না তো শেষে একবার বাদশা হয়ে গেছে। মিমিক্রি আমি পারি না ভাই, আমাকে মিমিক্রি হয় না। আমি অবাক হয়ে যাই। শোনো, ডাবিং যারা করে না, যে কথা শিল্পী, ওরা কিভাবে অন্যের ডাবিং করে। আমার তো মানে আমার হিসাবে মেলাতে পারি না। ওরে বাপরে বাপ, মহা শিল্পী তারা। প্রচুর এনার্জি লাগে এগুলো। মানে ওই আমি এনার্জি দিছি দেখি মানুষ আজকে মনে রাখে। একদম জান দিয়ে করতে হয়। আমি তো একদম আমি যা করি খুব সততার সাথে করি। তো তুই আমার ভাইজানকে চিনিস না, তোকে বহুত পস্তাতে হবে, শোন, আমি তোকে ছুটি করে দেব, ছুটি, কসম। ইয়েস, ছুটি। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যি কি আমাকে বকা শুরু করবে নাকি। চমৎকার, খুবই সুন্দর একটা জিনিস যে আমরা পর্দায় যে ডায়লগ গুলো দেখি, আমরা দেখি হয়তো পেছনে যারা আমরা যখন পর্দার সামনে থেকে দেখি কিছু আমরা হাততালি দিয়ে মজা পাই, কিন্তু যারা কাজ করে তারা জানে কতটুকু কষ্ট। বিশেষ করে ভিলেনের সেই জোরপূর্বক ডায়লগ দেওয়াগুলো দেখতে অনেক বড় কথা কি, মানে নায়ককে তো মানুষ মানে সব ভালো কথা বলবে, মানে পর্দাকে অনেক উপসংহার দিয়ে ভালো করতে হয়। তার জন্য স্পেশাল স্ট্যান্ড ম্যান থাকে, উড়ে আসতেছে অন্য জন ড্রেস পরে, আমরা ড্যামি ম্যান বলে অনেকে। তারপরে তার জন্য কোরিওগ্রাফার থাকে, তার নাচের মুদ্রা দেখিয়ে দিচ্ছে। নায়কের জন্য গান দিতে হয়, সুন্দর গান দিতে হয়। নায়ক পড়াশোনায় ভালো, চরিত্র ভালো, ড্রেস আপ ভালো, গেট আপ ভালো, হ্যাঁ, মানে সব ভালো গুণ দিয়ে তাকে গুণান্বিত করা হয়। আর ভিলেনকে সমস্ত বাজে গুণ দিয়ে তাকে জনপ্রিয়তা অর্জন করতে হয়। তো এই জিনিসটা অনেক কঠিন, আসলে অনেক কঠিন। মানে একজন নায়ক যত সহজে জনপ্রিয় হতে পারে 1-2টা ছবি দিয়ে, একটা ভিলেনের জনপ্রিয়তা ধরে রাখার জন্য যুগের যুগ প্রয়োজন। বলি, সেক্ষেত্রে আপনি কাজ করেছিলেন নিশো ভাইয়ার সঙ্গে, এবং নিশো ভাইয়াকে আমরা দেখেছি বাংলাদেশি নাটকগুলোতে তিনি যথেষ্ট জনপ্রিয়। আর এক্ষেত্রে কাজ করছেন একজন মেগা স্টারের সঙ্গে। তো দুটো কাজ করার অভিজ্ঞতা কোনটা থেকে কিভাবে আলাদা? পুরোটাই আলাদা, সাবজেক্ট আলাদা, স্কেল আলাদা। সুরঙ্গ একরকম স্কেল ছিল, তুফান অন্য ধরনের স্কেল। আর সুরঙ্গের অভিজ্ঞতা দারুণ ছিল, আমার হিসেবে ভয়ঙ্কর ভালো অভিনয়। সাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ ছিল। সাকিব ভাই এত বড় মেগা স্টার, সাকিব ভাইকে নিয়ে কাজ করলে যেটা হয়, মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কারণ ওনার অনেক ভক্তকুল আছে। তো ওই চাপটা ছিল, ওই ব্লাস্টটা ছিল আর কি। বাট যেটা হলো, সাকিব ভাইয়ের কথা প্লাস হয়। আমাদের আগের দুটো ছবি যদি ব্লকবাস্টার, পরাণ, সুরঙ্গ, এর আগে আমার ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার ছিল পরাণ, সুরঙ্গ, কোরবানি দেই। এরপর দর্শক থেকে আমি নিয়ে আসলাম আরেকটা তুফান। তো মেগা স্টার ছিল, তার লেভেলে তো মানুষের এক্সপেকটেশন থাকে। তো মেগা স্টারের সাথে রায়হান রাফি, এটা একটা কম্বোটা ডিফারেন্ট ছিল। এবং এই কম্বোর পরে যে ব্লাস্টটা হলো, এটা ভয়ঙ্কর।
এটা আসলে এখন আর তুফানে নাই বাংলাদেশে, এটা অলরেডি সাইক্লোনে হয়ে গেছে। আমি একটা জিনিস তোমাকে দেখাই, আমি মাত্র স্ট্যাটাস দিলাম একটা, তোমার বসতে বসতেই আচ্ছা এতদিন হয়ে গেছে মুক্তির, আমি স্ট্যাটাস দিচ্ছি মুক্তির এতদিন পরও হাউসফুল। আজকে বাংলাদেশ সবসময় হাউসফুল, এখন 3টা বাজে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। এই যে বাংলা সিনেমা এই রূপটাকে কখনো দেখা নেই। কি হচ্ছে, মানুষ হাউসফুল হবে কিন্তু একদিন দুদিন আগে টিকিট শেষ হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সে, সিনেমা হলগুলোতে। এই যে প্রতিদিন মনে হচ্ছে ঈদ, এটা ঈদের দিন হয় আর মনে হচ্ছে প্রতিদিনই ঈদ। এইরকম ব্যবসা, এরকম জিনিস বাংলাদেশে আগে কখনো হয়নি। তো এইটা একটা বড় ব্যাপার। আজকে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিটাকে, বাংলা ইন্ডাস্ট্রি আমরা দিন দিন ছোট হচ্ছি, তামিল বড় হয়ে যাচ্ছে, মালায়ালাম বড় হয়ে যাচ্ছে, আমরা নিজেরা নিজেদেরকে টেনে ছোট করে রাখছি। আমার কাছে মনে হচ্ছে যে তুফানের মতো ছবি যত বেশি হবে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আসলে আমি এই ছবিটা একদম যেই চিন্তা নিয়ে বানানো শুরু করেছি, আমি একদম ম্যাস অডিয়েন্স, সাধারণ অডিয়েন্স, তাদের জীবনে অনেক ক্রাইসিস, যারা সিনেমা হলে যায় হাসতে চায়, ফান করতে চায়, নাচতে চায়, তাদের জন্য এই সিনেমাটা আমি বানাইছি আসলে। এবং তারা অনেক হ্যাপি আসলে, তারা চাচ্ছিল এরকম কিছু একটা আসলে, কারণ তারা এই হ্যাপিনেসটা তামিল ছবি থেকে নিত, তারা এই ছবিটা জওয়ান থেকে নিত, কিন্তু সেই সিনেমাগুলো তারা যেদিন রিলিজ সেদিন হলে যে দেখতে পারতো না, অনেক দেরিতে বাংলাদেশে আসতো, মাল্টিপ্লেক্সের দাম অনেক বেশি খরচ। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেই আমি তেমন কারোর স্টারে নাচতে চাই যে আমার স্টার, অবশ্যই শাহরুখ খান তাদের অনেক পছন্দের, বা সাকিব খান তার নিজেদের মানুষ, মিমি চক্রবর্তী নিজেদের মানুষ, বাংলার মানুষ। তো আমি আমার নিজেদের হিরোকে নিয়ে নাচতে চাই, নিজেদের হিরোর হাততালি দিতে চাই। এটা মিসিং ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে। তুফান আসলে এই জায়গাটা নিয়ে আসলো আসলে অনেকদিন পর বাংলা ছবিতে, যে বাংলা ছবিতেও জওয়ানের মতো ক্রেজ হতে পারে, পুষ্পার মতো ক্রেজ হতে পারে আসলে। সময় নষ্ট হবে না, আপনি অন্য ধরনের একটা জগতে থাকবেন এবং লাস্টে আসার সময় এমন একটা জিনিস নিয়ে বাসায় আসবেন, আপনাকে 1 বছর চিন্তা করতে হবে তুফান 2-তে কি হবে, কেন তুফান এটা হবে। তো এটা বাংলা ছবির জন্য অনেক বড় ব্যাপার আমার মনে হয়। ভাইয়া এর আগে যেহেতু পরাণ এবং সুড়ঙ্গ দুটোই ব্লকবাস্টার হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন নির্মাতা হিসেবে আপনার কাছে ডেফিনেটলি এই কাজটার চিত্রনাট্য তৈরি করানো, গল্প কিভাবে দেখানো হবে, পুরোটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। এবং আরেকজন যে শাকিব খান, দ্য মেগাস্টার, তার সঙ্গে কাজ, তো এই পুরো জিনিসটার জন্য আপনার মানে মানসিক প্রস্তুতিটা কি ছিল? মানে সেটা হয় না যে খসড়াগুলো অনেকবার তৈরি করতে হয়, যে এটা নয় এটা যাবো, এই খসড়া তো প্রস্তুতিটা যদি একটু বলেন। 1 বছর প্রায় আমরা প্ল্যান করছি সুড়ঙ্গর পর থেকেই। সুড়ঙ্গ সময় মূলত আমি এটা আইডিয়াটা চিন্তা করছি, আমি একটা জিনিস করবো, সুড়ঙ্গ যখন পোস্ট হচ্ছিল তখন থেকেই। তো তারপর 1 বছর আমাদের প্ল্যানিং, চিন্তা, বিভিন্ন জায়গায় লোকেশন দেখা, কত ভালো করা যায়, কারণ আমাদের তো আসলে মার্কেটটা ছোট, আমরা এটাতে মার্কেটটা বড় করছি আর কি। তো আমাদের প্রডিউসারদের অনেক ধন্যবাদ, তারা আমাকে ওই সাহসটা দিয়েছে যে তুমি তোমার ভাবা, আমরা তোমার সাথে আছি। তো ওই স্কেলটা আমরা নেওয়ার জন্য অনেক দিন প্রিপারেশন করেছি, প্রায় 9 মাসের মতো। প্রতিদিন অফিসের দিন রাত পরিশ্রম করেছে আমাদের টিম, এসবিএফ টিম, আমার অফিসের টিম, আলফা এর টিম, চোখের টিম, যে আমরা একটা বেস্ট ছবি বানাতে চাই আসলে। এবং সবাই মিলে যখন আমরা একসাথে হয়েছি, আমার মনে হয় তখন আমার কনফিডেন্টটা আর বেড়ে গেছিল। বাট হ্যাঁ, ব্যাক টু ব্যাক হিটের পরে একটা লেভেলে তো প্রেশার থাকে, যে দর্শক ধরেই রাখে যে রায়হান রাফি সিনেমা হিট হবে। আমার সাথে আছে সাকিব খান, এত বড় একজন মেগা স্টার, তার রূপে নিয়ে আসাটাও তো একটা, এবং তার ছবিও সব ব্লকবাস্টার হয়, এবং তার ছবি অনেকগুলো দেখে। এটা একটা প্রেশার ছিল আসলে। এর মধ্যে চঞ্চল চৌধুরী, সবকিছু মিলে আসলে একটা প্রেশার ছিল। আর আমি আসলে সিনেমাটা এত এনজয় করি বানাইতে, আমার কাছে প্রেশার মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে দর্শকদেরকে হাসাই, দর্শকদেরকে কাঁদাই। দর্শকের সাথে আমার ঈদের সময় একবার দেখা হয় হলে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অনেক কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।